শুরুটা করা যাক একটা তারিখ দিয়ে। জুন 12, 1975। এলাহাবাদ হাইকোর্ট। জাজ জগমোহনলাল সিনহা একটা রায়ে পড়ছেন। কেসটা ছিল রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধী। আর ওই রায়ে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করা হলো ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিসেসের জন্য। তার লোকসভা সিটটাকেও ইল্লিগাল ডিক্লেয়ার করে দেওয়া হলো। আর পরবর্তী 6 ইয়ার্সের জন্য ওনাকে কোনো ইলেকশনে দাঁড়ানো থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। ভাবতে পাচ্ছেন সিচুয়েশনটা? দেশের প্রাইম মিনিস্টারের লোকসভা মেম্বারশিপই ক্যান্সেল হয়ে গেছে। সুপ্রিম কোর্টে আপিল করা হলো। জুন 24, 1975 সুপ্রিম কোর্ট একটা কন্ডিশনাল স্টে দিল। বলল যে উনি প্রাইম মিনিস্টার থাকতে পারবেন, কিন্তু লোকসভাতে ভোট করতে পারবেন না। দিল্লির রাজনৈতিক মহল তখন ফুটছে। বিপক্ষ দলগুলো জয়প্রকাশ নারায়ণ বা জেপির নেতৃত্বে ইন্দিরা গান্ধীর রেজিগনেশনের জন্য দেশ জুড়ে আন্দোলন করছে। জেপির ডাক ছিল সম্পূর্ণ ক্রান্তি বা টোটাল রেভলিউশন। দিল্লির রামলীলা ময়দানে লোকের ঢল নেমেছে। জেপি সেদিন পুলিশ আর আর্মিকেও আপিল করলেন যে তারা যেন সরকারের কোনো ইল্লিগাল আর ইমমোরাল অর্ডার্স না মানে। এই সিচুয়েশনের মধ্যেই আসবে সেই রাত, জুন 25, 1975। ওই দিন রাতে প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ একটা প্রোক্লেমেশনে সাইন করলেন। প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। সরকারিভাবে বলা হলো দেশের অভ্যন্তরীণ সুরক্ষা একটা গ্রেভ এমার্জেন্সির মুখোমুখি। দের ইজ আ থ্রেট অফ ইন্টারনাল ডিস্টার্বেন্সেস। রাতের অন্ধকারে দিল্লিতে বিদ্যুৎ চলে গেল। নিউজপেপার প্রেসগুলোর পাওয়ার কানেকশন কেটে দেওয়া হলো। আর শুরু হলো দেশ জুড়ে গ্রেপ্তারি। বড় বড় পলিটিক্যাল লিডার যেমন জেপি নারায়ণ, মোরারজি দেসাই, অটল বিহারী বাজপেয়ী, এলকে আদবানি, সবাইকে মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি বা মিসাতে অ্যারেস্ট করে জেলে পাঠানো হলো। কোনো ট্রায়াল না, কিছু না, শুধু গ্রেপ্তার। পরের দিন সকালে, জুন 26, অল ইন্ডিয়া রেডিওতে ইন্দিরা গান্ধী দেশের উদ্দেশ্যে বললেন যে একটা গভীর ষড়যন্ত্র চলছিল দেশের বিরুদ্ধে, আর ডেমোক্রেসিকে বাঁচাতে গিয়ে ডেমোক্রেসির স্পাইনাল কর্ডটাকেই ভেঙে দেওয়া হলো। এমার্জেন্সি চলল টোটাল 21 মান্থস, মার্চ 21, 1977 পর্যন্ত। এই 21 মাসে দেশের চেহারা বদলে গেছিল। ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমাদের সংবিধান আমাদের দেয়, সেগুলো সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সিটিজেনদের কাছে নিজের জীবন এবং স্বাধীনতা রক্ষা করার যে অধিকার, আর্টিকেল 21, সেটাকেও স্থগিত রাখা হয়েছিল। মানে সরকার চাইলে যাকে খুশি যে কোনো সময় জেলে ঢুকিয়ে দিতে পারত, কোনো প্রশ্ন করা যাবে না। সবচেয়ে বড় আঘাত এসেছিল প্রেসের ওপর। প্রেস সেন্সরশিপ। কোন খবর ছাপা হবে আর কোনটা হবে না, সেটা সরকারের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি ঠিক করত। এই সেন্সরশিপের প্রতিবাদে দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য স্টেটসম্যানের মতো বড় বড় নিউজপেপারগুলো তাদের এডিটোরিয়াল কলামটা খালি ব্ল্যাঙ্ক ছেপে দিত। ওই সাদা জায়গাটা হাজার হাজার শব্দের চেয়েও বেশি কথা বলতো। এই সময় আরেকজন খুব পাওয়ারফুল হয়ে উঠেছিলেন, ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী। ওনার কোনো অফিসিয়াল পোস্ট ছিল না সরকারে, কিন্তু উনি ছিলেন এক এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি। ওনার কথাতেই সব চলত। ওনার দুটো প্রোগ্রাম নিয়ে দেশজুড়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল। একটা ছিল বিউটিফিকেশন ড্রাইভ, সাহারেন সৌন্দর্যায়ন। দিল্লির তুর্কমান গেট এরিয়াতে স্লাম ডিমলিশনের জন্য বুলডোজার নামানো হয়েছিল। হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়ে। পুলিশ ফায়ারিংয়েও অনেক মানুষ মারা যান। আর আরেকটা, যেটা এমার্জেন্সির সবচেয়ে কালো অধ্যায় বলে মনে করা হয়, ফোর্সড স্টেরিলাইজেশন প্রোগ্রাম, নসবন্দি। দেশের পপুলেশন কন্ট্রোল করার জন্য জোর করে, অনেক ক্ষেত্রে পুলিশ দিয়ে ধরপাকড় করে গরিব মানুষদের, বিশেষ করে পুরুষদের স্টেরিলাইজ করা হয়েছিল। অফিসিয়াল ফিগার্স যাই বলুক, অনুমান করা হয় এই সময় মিলিয়নস অফ লোকের ওপর নসবন্দি করা হয়। গ্রামগঞ্জে মানুষ ভয়ে রাতে ঘুমের মধ্যে উদ্বিগ্ন থাকত। শুধু তাই নয়, সংবিধানকেও নিজের মতো করে বদলানোর চেষ্টা করা হয়েছিল। দ্য 42nd অ্যামেন্ডমেন্ট, যাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, পাশ করানো হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টের জোরে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনেক ক্ষমতা কমিয়ে দেওয়া হয়, আর প্রাইম মিনিস্টারের অফিসটাকে অলমোস্ট সব প্রশ্নের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়। পার্লামেন্টের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়। সবকিছু দেখে মনে হচ্ছিল ইন্ডিয়ার ডেমোক্রেসি বোধহয় শেষ, এই অন্ধকার বোধহয় কোনোদিন কাটবে না।
তারপর হঠাৎ করে জানুয়ারি 18, 1977 ইন্দিরা গান্ধী দেশকে চমকে দিয়ে লোকসভা ইলেকশন ঘোষণা করলেন। সব পলিটিক্যাল বন্দীদের মুক্তি দেওয়া হলো, প্রেস সেন্সরশিপ উঠে নেওয়া হলো। কেন উনি এরম করলেন? এই নিয়ে অনেক অ্যানালিসিস হয়। কেউ বলে যে তার ইন্টেলিজেন্স এজেন্সি তাকে ভুল রিপোর্ট দিয়েছিল যে উনি জিততে চলেছেন। কেউ বলে উনি নিজের ডেমোক্রেটিক ইমেজটা আবার ফিরে পেতে চাইছিলেন আন্তর্জাতিক স্তরের কাছে। কারণটা যাই হোক, ইলেকশন অ্যানাউন্স করা হয়েছিল, আর তারপর যা হলো সেটা ইতিহাস। সব বিপক্ষ দলগুলো নিজেদের মধ্যেকার বিভেদ ভুলে এক হয়ে গেল। জনতা পার্টি তৈরি হলো। জেপি নারায়ণ ছিলেন তাদের ইন্সপিরেশন। মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ, রাগ, ভয় সব যেন ভোটের মাধ্যমে বেরিয়ে এলো। 1977 মার্চ মাসে যখন রেজাল্ট বেরোলো, কংগ্রেস ভয়ঙ্করভাবে হেরে গেল। নর্থ ইন্ডিয়া থেকে তো কংগ্রেস অলমোস্ট মুছে গেছিল। ইন্দিরা গান্ধী নিজে তার রায়বরেলি সিট থেকে হেরে গেলেন। সঞ্জয় গান্ধীও আমেঠি থেকে হারলেন। ইন্ডিয়া প্রথমবারের জন্য একটা নন কংগ্রেস সরকার পেল। মোরারজি দেশাই হলেন নতুন প্রাইম মিনিস্টার। এই এমার্জেন্সি আমাদের অনেক কিছু শেখায়। শেখায় যে ডেমোক্রেসি কতটা ফ্র্যাজাইল হতে পারে। স্বাধীনতা যেটা আমরা ধরে নিই সেটা কত সহজে ছিনিয়ে নেওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় যে শিক্ষাটা দেয় সেটা হলো এই দেশের সাধারণ মানুষের শক্তি। চুপচাপ থাকা মানে সব মেনে নেওয়া নয়। সুযোগ এলে তারা ব্যালট বক্সে তার জবাব দিতে জানে। ওই 21 মাসের অন্ধকার ইন্ডিয়ার ইতিহাসে একটা পার্মানেন্ট দাগ রেখে গেছে, একটা রিমাইন্ডার যে কোনো পাওয়ার, সেটা যত বড়ই হোক না কেন, মানুষের ইচ্ছা শক্তির চেয়ে বড় নয়, কোনো দিনও নয়।